ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি 7 পাইতে চাই তাহলে আমাদের পেতে হবে 4 7 28 অথবা 27। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, হয় সবগুলোতে 7 পাইতে হবে অথবা ডাবল 7 6.5 পাইতে হবে। সো কোনো অসুবিধা নেই, আমরা 7-এর জন্য টার্গেট করি, কোনো প্রবলেম নেই। এবং মাথায় রাখতে হবে আপনি যাই করেন না কেন 6-এর নিচে পাওয়া যাবে না। আপনি 7 পান, 6.5 পান, যাই পান, আপনি কিন্তু 6-এর নিচে কোথাও পেতে পারবেন না। সো স্বাভাবিকভাবে আপনি যখন 6-এর নিচে পাবেন তখন এটা ঝামেলা হয়ে যাবে, এই জন্য মাথায় রাখতে হবে ভালো সবগুলোতেই হইতে হবে। সো আমি একটু মুছে দেই, আমরা প্রথমে লিসেনিং নিয়ে কথা বলতেছি। লিসেনিং আমরা কি বলতেছি যে আহ, আমাদের 40টা কোয়েশ্চেন থাকবে। কয়টা কোয়েশ্চেন থাকবে? 40টা। 40টা কোয়েশ্চেন থাকবে। 40টা কোয়েশ্চেন কয়টা সেকশনসে থাকবে বলেন তো? 3টা। 4টা সেকশনস। ও, লিসেনিং 4টা চার, আছে। হ্যাঁ লিসেনিং নিয়ে কথা বলতেছি আমরা। 4 10 40, ঠিক আছে? 40টা হুম। কোয়েশ্চেন। এখানে মাথায় রাখতে হবে আপনাকে যে সেকশন 1 এবং সেকশন 4 সবচেয়ে সহজ। তাহলে কি বলতে পারি, দা ইজিয়েস্ট, তাই না? হুম। সেকশন 1 এবং সেকশন 4 সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা। জি। তাহলে সেকশন 1 আর সেকশন 4 সবচেয়ে সোজা, এবং সবচেয়ে কঠিন হচ্ছে কি সেকশন 3। এটা একটু মাথায় রাখুন, দ্য টাফেস্ট। আপনাকে তাকে চিনতে হবে, তাই না? কোনটা সহজ কোনটা কঠিন, নাহলে আপনি কেমনে কাজ করবেন? ওকে, আপনি এখন ধরেন ধরেন আপনি শীতের দিনে যদি আম চাষ করতে চান তাহলে একটু ডিফিকাল্ট হবে না বিষয়টা? জি। বলেন তো। আপনাকে সময় মতো চাষ করতে হবে, তাহলে না আপনি এই কাজ করতে পারবেন। গরমের দিন আপনি যদি ঠান্ডা চান তাহলে হবে না, কিন্তু বরফ চাইলে হবে, হবে না। উইন্টারে না কিন্তু না। এটাই। সেকশন 1 and 4 সবচেয়ে সোজা, দ্য ইজিয়েস্ট। এবং সেকশন 3টা সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে টাফ। এবং সেকশন 2 যে, সেটা হচ্ছে মডারেট, মোটামুটি আর কি। এটা খুব ডিফিকাল্ট না খুব কঠিন, আর খুব সোজাও না, এরকম। তো ভাই আমরা এইটুকু তো বুঝে গেছি না সবাই মোটামুটি, যে 40 হুম। কোয়েশ্চেন্স, 4টা সেকশনস, 10টা করে থাকবে। এবং সেকশন 1 আর সেকশন 4 দ্য ইজিয়েস্ট, সেকশন 3টা সবচেয়ে কঠিন, সেকশন 2টা মোটামুটি। এবং আমাদের যদি আমরা যদি 7 পাইতে চাই তাহলে আমাদের পাইতে হবে 31। কত পাইতে হবে? 30। 31 31। পাইতে হবে। কত তো 31 পাইতে হবে? 40 31 40। 40, ভেরি গুড। এখন আমরা তাহলে চলে যাই যে আমাদের আসলে কোনটায় কত পাবো আমরা। এই যে আমরা 31 পাবো, এটার তো একটা ম্যাপ লাগবে, রূপরেখা লাগবে, নাকি লাগবে না? লাগবে। লাগবে, ভেরি গুড। তাহলে আমরা একটু হিসাব করি যে কিভাবে কি। ধরেন আমি লিখলাম সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এখন যেহেতু সেকশন 1 সেকশন 4 সবচেয়ে সোজা, এইখানে আমাদেরকে খুব ভালো কাজ করতে হবে। সেকশন 1-এ 10-এ 10 পাইতে হবে। কত কত পাইতে হবে? 10-এ 10। 10-এ 10। এইটা হচ্ছে সবচেয়ে সহজ। এটাতে যদি আপনি মিস করেন তাহলে মনে করবেন আপনার পরীক্ষা শেষ। কথা বুঝেন নাই? আপনি শেষ। এই একটা জায়গায় ভুল করলে আপনি মনে করবেন আপনার পরীক্ষা শেষ, আপনার পরীক্ষাটা ধ্বংস হয়ে গেছে। ক্লিয়ার কথাটা? আপনাদেরকে জি। আরেকটা পরামর্শ দিয়ে দিই, আপনারা কখনো কখনো সাউন্ড বক্সে লিসেনিং প্র্যাকটিস করবেন না। আচ্ছা। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনারা কখনো ইয়ারফোন দিয়ে, ইয়ারফোন মানে ইয়ারবাড যেটা ছোট্ট কানের ভিতরে ঢুকে যায় একদম, ওই মানে ইয়ারফোন বা ইয়ারবাড দিয়ে আপনারা কখনো প্র্যাকটিস করবেন না। আপনারা যেটা করবেন একটা লাইট ওয়েট হেডফোন কিনে নেবেন। কথা বুঝতে পেরেছেন? অনেক কোম্পানি আছে, 500 মানে 700 800 1000 1200-র মধ্যে খুব ভালো দেখবেন কিছু হেডফোন আছে লাইট ওয়েট, মাথা ব্যথা করে না। আমি নিজেও ক্লাস করানোর জন্য ব্যবহার করি টুকটাক, বাট বেশিরভাগ সময় করা হয় না। সো আমার আলাদা মাইক্রোফোন আছে, যাই হোক। তো কি হয়, এইটা দিয়ে কেন ব্যবহার করবেন, কারণটা হচ্ছে আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন কিন্তু ওইটাই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন কিন্তু আপনাকে সাউন্ড বক্স দিবে না, আপনাকে কিন্তু ইয়ারফোন দিবে না, আপনাকে কিন্তু হেডফোন দিবে ওয়্যারলেস। তো ওয়্যারলেসের দাম একটু বেশি হয়, তো ওই জন্য আপনি ওয়্যারলেস না হলে ওয়্যার্ড হইলেও আপনি একটা হালকা হেডফোন ব্যবহার করবেন। কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? তাইলে আপনাদের অভ্যস্ত হবেন আপনারা, নাহলে কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে? ব্লুটুথ দিয়ে হচ্ছে ক্লাসগুলো ইয়েগুলো প্র্যাকটিস গুলো করবো। কোনটা দিয়ে? ব্লুটুথ আছে না? ব্লুটুথ আছে, হ্যাঁ ব্লুটুথ আছে, বাট হেডফোন হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, কারণ নাইলে আপনি আসলে অভ্যাসটা অভ্যাসটা হবে না, নাইলে আপনি অভ্যস্ত হবেন না। ঠিক আছে? যেমন তা আপনি ওই সারা, হেডফোনটা কেমন চেহারার একটা ছবি দেখানো যাবে? অবশ্যই আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে মানে আপনারা যখন জয়েন করবেন সব পাবেন, আমি আপনাদেরকে বলে দিলাম।
আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ, আপনার স্কোর পাওয়ার আগ পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন, স্কোর পাওয়ার পরেও আমার সাথে থাকবেন, বাট তখন সেটা হয়তো বা মাঝে মাঝে কথাবার্তা হবে, কিন্তু স্কোর পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন, এটা আমার রেসপন্সিবিলিটি। ওকে, সো হেডফোন কোত্থেকে কি, এগুলো আমি বলে দিব, কোনটা কি ব্যবহার করতে হবে, কোন ইরেজারটা ব্যবহার করবেন সেটাও বলে দিব, কারণ কিছু ইরেজার আছে যেগুলোতে মুছলে কালো হয়ে যায়। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে সেকশন 1 সবচেয়ে সহজ, সেকশন 4 সবচেয়ে সহজ। কেন? লিখে রাখেন, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, কি আসে? fill in the blanks. ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে সোজা, এটা একদম এক ধরনের কোয়েশ্চেন, শেষ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে সোজা। So, এইখানে আপনি 10-10-20 যদি মিস করেন তাহলে আপনারা 7 পাও, কেন 6.5 পাওয়া হবে না, এইখানে মিস করা যাবে না। এখন ভাই কিভাবে এখানে মিস হবে না সেটা তো আমি বলবো, সেটা তো পরে, কিন্তু আগে পথ জানেন আপনি, তারপরে পথে কিভাবে হাঁটবেন সেটা আমি বলে দিব। So, এইটাতে মিস করা যাবে না। এখন আপনার 10-10-20 হয়ে গেল, তাই তারপর লাগে কত? 11। আরো মানে আপনার আরো কত লাগে বলেন তো? 11। জি, 11, হ্যাঁ, 31। ফাইন, 11 লাগে। সো 11 লাগে, এই যেটা যেহেতু 2 যেহেতু একটু কঠিন, এটাতে আপনি কত পাবেন? উম ধরেন আপনি কত, 7 দিয়ে দিব, 7 পাবেন। 2-3টা ভুল হইলো আপনার, কোনো সমস্যা নেই, 3-4টা ভুল হইলো, তাহলে কত হইলো? 10-10-20, 7, 27 নাকি ভাই? হ্যাঁ, 27, জি তাহলে আর ভাই, কত লাগে? 4 4। লাগে। সবচেয়ে যেটা কঠিন সেটাতে আপনি 4 পাবেন, কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, এখন আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়, আমরা ভাবি আরে সেকশন 1-এ 10-10 পাইছি, আমার তো সেকশন 3-তেও 10-10 পাইতে হবে, না তো আমার হবে না। তখন যেটা হয়, আমরা তো ফেল করি মাঝে মাঝে, তাই না? আমাদের তো হয় না, কঠিন লাগে, লাগে তো। তখন যেটা হয়, আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, এবং পরীক্ষার মধ্যে যদি ডিপ্রেসড হয়ে যান, তাহলে আপনার আর কি পরীক্ষা ভালো হওয়ার কোনো সুযোগ আছে? নাই কিন্তু, একদম শেষ হয়ে যাবে। সো এটা একটু লিখে নেন সবাই, হ্যাঁ, অথবা আমি তো ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে, সো অসুবিধা নেই, তারপরও লিখলে ভালো। সো তাহলে এই যে এই 10 এবং এই 10-এ মিস করা যাবে না, যেহেতু আপনি 7 পাইতে চান, তাই না? অ্যাবভ দ্য স্ট্যান্ডার্ড পাইতে চান, আপনি যেহেতু সাধারণ কিছু পাইতে চান না, আপনি যেহেতু মানে অন্যদের মতো কম পাইতে চান না, আপনি বেশি পাইতে চান, তখন আপনাকে এটা পাইতে হবে। সো কি করতে হবে দেখেন, আপনাকে কিন্তু এই যে আহ, এইভাবে করে আপনাকে ফ্রেশ পাইতে হবে। এখন আমরা চলে আসি যে কিভাবে আপনি আসলে পাবেন, সেটা বলে দিই। সেটা হচ্ছে পুরো লিসেনিং এ আহ, সব 70% সাকসেস ডিপেন্ড করে আপনার লিসেনিং হ্যাবিটের উপর। লিসেনিং হ্যাবিট অর্থাৎ আপনি শুনে বুঝেন কিনা, আপনার লম্বা সময় কথা শোনার অভিজ্ঞতা আছে কিনা। আপনারা অনেকেই খেয়াল করবেন যে আপনি হেডফোন দিয়ে যদি আপনি নিজেরাও চেষ্টা করতে পারেন, একটা জিনিস 20 মিনিট ধরে মনোযোগ দিয়ে শুনতে পারা, বা 30 মিনিটের যেহেতু অডিওটা হয়, 30 মিনিট টানা মনোযোগ দিয়ে শুনতে পারাটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ। তো আপনারা কি কোনো চেষ্টা করছেন নাকি এটা? জি ভাই, আমি প্র্যাকটিস করছি। কেমন লাগে বলেন তো? যেমনিতে আচ্ছা, কারো ফোন আসছে? আচ্ছা, কারো ফোন আসছে সম্ভবত। আচ্ছা, ওকে, সো ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আহ, যেটা বলতেছিলাম আপনাকে আর কি, যে কেমন লাগে, আপনারা কি ট্রাই করছেন? আনিসুল ভাই কি ট্রাই করছেন কখনো 30 মিনিট একটা কিছু মনোযোগ দিয়ে হেডফোনে শোনা? কখনো কি ট্রাই করছেন? কে ট্রাই করছেন বলেন তো? মিথিলা ট্রাই করছেন কখনো? জি ভাই, আমি করছি। আমি লিসেনিং কয়েকটা করছি। কেমন লাগছে, মানে ডিফিকাল্ট না একটু কানে অনেকক্ষণ রাখাটা, মনে রাখাটা, বা মানে ধৈর্য রাখাটা, কি মনে হয়? জি জি, প্রথম তো আসলে সেকশন 1 যেটা, ওইটা আসলে একটু নিজের মানে ইজিলি লেখা যায়, বা ওরা যেটা হ্যাঁ, বলে এটা ইজি থাকে, কিন্তু পরে যখন বোঝা ওই যায়। যে 2-3-তে ম্যাপ থাকে, ওই বিষয়গুলোতে তখন একটু কনফিউশন মানে চলে আসে। ডাইভার্সিফিকেশন থাকার কারণে আওলায় যান, তাই না? এরকম হয় কিন্তু। জি আহ, এটা খুবই স্বাভাবিক, তো এই জন্য মাথায় রাখতে হবে যে আমাদেরকে আসলে এই অভ্যাসটা আমাদের নাই, তো যে কারণে 70% জিনিসটা ডিপেন্ড করবে আপনার লিসেনিং হ্যাবিটের উপর, অর্থাৎ মনোযোগ ধরে রাখার যে হ্যাবিট, এটার উপরে ডিপেন্ড করবে। তো এটা যদি আপনার না থাকে, আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি, আমাদেরকে সবার আগে তাহলে কি করতে হবে, আমরা যেহেতু বলতেছি 70% হচ্ছে আমাদের লিসেনিং হ্যাবিট, এবং বাকি 30% হচ্ছে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স। ইনফ্যাক্ট টিপস এন্ড ট্রিক্স
তো অনেক বড় কিছুই না, যে প্র্যাকটিস অনেক করে তার কাছে টিপস এন্ড ট্রিক্স কিছুই না। অ্যান্ড প্র্যাকটিস। ওকে, এই দুটো জিনিস আপনার লাগবে। এখন আপনি বলেন যে লিসেনিং এ আপনি 70% লিসেনিং হ্যাবিটটা কিভাবে করবেন। সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিডিওজ আছে, আমরা দিয়ে দিই, হ্যাঁ। সো ওই ভিডিওগুলোতে আমরা সাধারণত দেখানোর চেষ্টা করি যে কিভাবে আপনি আসলে শুনবেন। ধরেন আমি আপনাকে 200 ভিডিও লিংক দিয়ে দিব, বা 200 ভিডিওর সোর্স বলে দিব, যে এই 200 ভিডিও যদি আপনি শুনেন, প্রথমে আপনি সাবটাইটেল দিয়ে শুনবেন। প্রথমে আপনি সাবটাইটেল দিয়ে শুনবেন, তারপর আপনি কি করবেন, তারপর আপনি সাবটাইটেল ছাড়া শুনবেন। তো যখন আপনি সাবটাইটেল ছাড়া শুনবেন, তখন আপনার এটা কি হবে, আপনি অনেক বেশি কি করতে পারবেন, এটাকে অ্যাবজর্ব করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সো মনে করেন আপনি প্রথমে কি করলেন, দিয়ে শুনলেন। আপনি মনে করেন যে প্রথমে সাবটাইটেল দিয়েই শুনলেন, কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন আপনি শুনবেন তখন আপনার সাবটাইটেল লাগবে না। তখনই আসলে আপনার এক্সিলেন্সটা তৈরি হবে। ধরা গেল আপনি 200টা ভিডিও দেখবেন ভালো মতো মনোযোগ দিয়ে, তো দেখা গেল আপনি হয়তো 50টা ভিডিওর পর থেকে আপনি ভালো করে বুঝতে শুরু করলেন, এবং 101 নম্বর ভিডিওটাতে আপনার সাবটাইটেল লাগবে না, এবং 150 নম্বর ভিডিওতে গিয়ে আপনি এক্সপার্ট হয়ে গেলেন। 200টা যদি শুনতে পারেন ভালো মতো, তখন দেখা যাবে আপনার জন্য আর কোনো কষ্টই হবে না। কথাটা কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ওকে, আনিসুর ভাই কি আছেন আপনারা? নাফিউল ভাই, আনিসুর ভাই আপনারা আছেন? জি জি ভাইয়া, আছি, শুনতেছি। কথা কি বোঝা যাচ্ছে? জি জি ভাইয়া। ওকে, ফাইন। সো যেটা বলতেছিলাম আর কি আমরা, হ্যাঁ, তাহলে জি, আছি আছি। জি, ওকে। সো মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে জীবনে আপনি যদি লিসেনিং হ্যাবিট ভালো করতে চান আপনার এই জীবনে, এই পৃথিবীর জীবনে, তাইলে আপনাকে ভালোভাবে মানে কোনো কিছু শুনতে পারার অভ্যাসটা তৈরি করতেই হবে, এটা কোনো মাফ নেই। সেই জন্য আমাদের কিছু স্পেসিফিক ভিডিওস আছে, স্পেসিফিক কিছু চ্যানেলস আছে যেগুলো খুব ভালো, যেখানে আইসোলেটেড জিনিসপত্র থাকে। সব চ্যানেলে তো আর সবকিছু থাকে না। আপনি ধরেন হিস্টোরিক নামে একটা চ্যানেল আছে, কথার কথা এখানে সব হিস্ট্রি আছে, আর সব হিস্ট্রি তো আপনার ভালো লাগবে না। আপনার লাগবে ডাইভার্সিফাইড কিছু, যেটা আইএলটিএস এর সাথে মিলে। So এরকম কিছু চ্যানেল বা এরকম কিছু ভিডিওস আমরা আপনাকে সাজেস্ট করে দিব। প্রাথমিক কাজ হবে ওইগুলো ভালো করে শোনা। ওইগুলো ভালো করে শুনে যখন আপনার লিসেনিংটা ভালো হয়ে যাবে, তখন আমরা আপনাকে যেটা করব, তখন আপনাকে আমরা নিয়ে যাব হচ্ছে ক্যামব্রিজে। আপনারা কিন্তু অনেকেই আগে ক্যামব্রিজ প্র্যাকটিস করে ফেলছেন, এটা কিন্তু চরম একটা ভুল করছেন। ব্যাপারটা খুব ভালো করে দেখেন। মনে করেন আপনি একটা ফাইনাল ম্যাচ খেলবেন। ফাইনাল ম্যাচ খেলার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবেন। এখন এর আগে আপনি 3টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন। টেস্ট ম্যাচ মানে সৌজন্য ম্যাচ আর কি, যে ম্যাচে হার জিত বলে কিছু নাই। তো এখন আপনি কি প্র্যাকটিস ছাড়াই 3টা সৌজন্য ম্যাচ খেলবেন, নাকি প্র্যাকটিস ভালো মতো করে নিজেকে যাচাই করার জন্য সৌজন্য ম্যাচ খেলবেন? বলেন তো হাসান ভাই। প্র্যাকটিস করেই। প্র্যাকটিস করে। এখন আপনি ব্যাপারটা সেম, আপনার কোনো ধরনের প্রস্তুতি নাই, আপনি ক্যামব্রিজের গুলো সলভ করে ফেললেন। এখন ক্যামব্রিজের সমকক্ষ ম্যাটেরিয়াল মার্কেট নাই, হয় সহজ নাইলে এর থেকে কঠিন। ক্যামব্রিজের সমকক্ষ আর কিছু নেই। কথা কি বুঝতে পারছেন? তো আপনি যখন ভালো একটা প্রস্তুতি লিসেনিং এ না নিয়ে আপনি ক্যামব্রিজ সলভ করেন, আপনি যখন ভালো প্রস্তুতি নিয়েছেন তখন আসলে ক্যামব্রিজের মতন মেটেরিয়াল না পাওয়ার কারণে আপনি সাফার করেন। তখন আপনার সবকিছু পরিচিত মনে হয়, আপনি একই ক্যামব্রিজ বারবার সলভ করেন, আপনি দেখেন আপনার 35টা হয়। আরে ভাই, আপনি তো একবার করে ফেলছেন, আপনার 40টা হওয়ার কথা। কথা বুঝেন নাই? সো এটা আপনার কিন্তু কোনো বেনিফিট নিয়ে আসবে না। মিছিলে কি বুঝতে পারছি কথাটা ভাই? জি ভাইয়া। ওকে। সো তার মানে কি করা যাবে না, কোনো সময় ক্যামব্রিজ আগে সলভ করা যাবে না, ঠিক আছে? সো এখন আমরা ক্যামব্রিজ তাহলে কিভাবে সলভ করবো? ক্যামব্রিজ প্রথমে দেখেন সলভ করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে এরকম যে আপনি চিন্তা করে দেখেন যে প্রথম কাজ হচ্ছে আপনার একটা টেস্ট দেওয়া। কি দেওয়া? ফুল টেস্ট। একটা টেস্ট দেওয়া, ফুল টেস্ট। আপনাকে ফুল টেস্ট দিতে হবে একটা। সো আপনি ফুল একটা টেস্ট দিবেন হচ্ছে, একদম অডিও শুনে সবকিছু করে একটা টেস্ট দিবেন। দেওয়ার পর আপনি চেক করবেন। কি চেক করবেন? কি চেক করবেন? আপনি চেক করবেন যে কয়টা ভুল হইলো, কয়টা ঠিক হইলো। ওকে, এটা আপনি চেক করে ফেলবেন। তারপরে যেটা করবেন, আপনি রিজনিং করবেন। রিজনিং কি করবেন? রিজনিং, যে কেন ভুল হইলো, কেন ঠিক হইলো। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা কিন্তু আমরা করি না। আপনারা দেখেন যারাই ক্যামব্রিজ সলভ করছে কেউ কিন্তু এই কাজটা করে না, যে কেন ভুল হলো, কেন ঠিক হলো, ধৈর্য থাকে না। কারণ ভুল আমি দেখছিলাম ভাইয়া কয়েকটা, মানে ওরা যে বলে হুম, অডিও স্ক্রিপ্ট পড়ে কয়েকবার, মানে স্ক্রিপ্ট পড়েও আর কি, মানে ওদের ইগুলা আর কি বোঝা ধরা যায়। যায় না, এরকম হ্যাঁ, কথার মধ্যে মধ্যে কিছু ওয়ার্ড গুলো ওরা বলে। হ্যাঁ, এটার জন্য যেটা করতে হবে, ওই যে একটু আগে বললাম, লিসেনিং হ্যাবিটটা ডেভেলপ করতে হবে, যাতে করে ওদের কথা আপনি শোনার যে অভ্যাসটা, মানে আপনার হুম। লিসেনিং পাওয়ারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন ওদের কথাগুলো আপনি বুঝেন, ঠিক আছে? হ্যাঁ। ওকে। সো তারপরে আমি কি বললাম কথাটা, যে রিজনিং করতে হবে। তো রিজনিং করার পর কি হবে, আপনি টেপ স্ক্রিপ্টটা পড়ে ফেলবেন। মানে কি,
ওই যে আপনার আহ শেষে, একদম বইয়ের শেষে কিছু স্ক্রিপ্ট আছে না, অর্থাৎ অডিও হ্যাঁ। স্ক্রিপ্ট, টেপ স্ক্রিপ্ট বলে ওরা, ওইটা কি করবেন বলেন তো? ওই লিসেনিংটা শুনবেন আর ওইটা পড়বেন, তখন কি হবে, ওরা যে জায়গাগুলো কিভাবে বললো আপনি বুঝেন নাই, ওইটা আপনি ধরতে পারবেন। ক্লিয়ার কথাটা? জি। এরপর আপনি কি করবেন, টেপ স্ক্রিপ্ট পড়ে ফেলার পর আপনি নেক্সট টেস্টে চলে যাবেন। নেক্সট টেস্ট, এভাবে করে আপনি কি করবেন, আপনি কিন্তু আগাবেন। এগুলো কিন্তু কোনোটা মিস করা যাবে না। আপনি টেস্ট দিলেন, চেক করলেন না, রিজনিং করলেন না, লাভ নেই কিন্তু। ধৈর্য থাকে না, ধৈর্য না থাকলে কিন্তু হবে না, হবে। So, না। এইটা করতে হবে আপনাকে। So, এইটা আপনি যখন করবেন তখন দেখবেন আপনার, এবং সাথে আপনার ওই যেটা বললাম যে 200-র মতো ভিডিও যদি আপনি দেখে আপনার লিসনিংটাকে শার্প করে ফেলেন, তখন কিন্তু আপনি আসলে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লিসনিংটা অনেক ভালো হচ্ছে। ওকে, এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত কথা বলি, A to Z দেখাই দিই। সো তখন এটা আরো ভালো হবে হয়তো। সো থিং ইজ দ্যাট যে এই যে 200, এই 200টা হচ্ছে আপনার জন্য 70%। এটা যদি আপনি ধৈর্য ধরে শুনে বুঝে ফেলতে পারেন তাহলে আপনার লিসনিং টেস্ট আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এই কাজটা করতে হবে ক্যামব্রিজের ক্ষেত্রে, যখন আপনার লিসেনিং হ্যাবিটটা ডেভেলপ হয়ে গেছে। ক্যামব্রিজের বইগুলোর ক্ষেত্রে এই কাজটা করতে হবে, আর এটা করতে হবে। আর আমরা তো আছি, আমরা ক্লাসে সবই ডিটেইলে দেখাই দিবে, এগুলো তো জাস্ট সারমর্ম আর কি। তো এটা করলে মোটামুটি আপনার আশা করা যাচ্ছে যে আপনার 7 চলে আসবে। কোথায়? লিসেনিং। এবং মাথায় রাখবেন লিসেনিং এর সাথে স্পিকিংটা জড়িত। কি জড়িত? স্পিকিং। স্পিকিংটা জড়িত। আপনাদের মধ্যে নাজমুল কেউ আছে? ভাই আপনাদের মধ্যে কি কেউ নাজমুল আছে? নেই তো। জি, আমার পুরো নাম হচ্ছে ও নাজমুল আচ্ছা। হাসান সুমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে। সো না, আমার কথা মানে আপনার কথা বোধহয় আমাকে বললো আর কি, ওই মানে আমার সাথে যে কাজ করে ছেলেটা, নাম হচ্ছে নোমান ভাই, ও বললো। জি। Anyway, হ্যাঁ। সো এরপর আমরা বলতেছি লিসেনিংটাকে আমরা বুঝতে পারছি কিনা, যে কিভাবে আমরা ডেভেলপ করবো। জি। জি। ওকে ফাইন। এরপর আমরা স্পিকিং নিয়ে কথা বলতেছি। স্পিকিং এ আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি স্পিকিং এ ভালো করতে চান আপনার কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, আমরা তো জানি মার্কিং ক্রাইটেরিয়া বলে একটা ব্যাপার আছে, তো সেটা তো থাকবেই, কিন্তু আমি পার্সোনালি 3টা জিনিসকে দেওয়ার চেষ্টা করি যদি 6.5 কেউ পেতে চায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকিউরেসি, আপনি ভুল বলতে পারবেন না। ফ্লুয়েন্সি, ঠিক আছে। আরেকটা হচ্ছে রেলেভেন্স। এটা আমার পার্সোনাল চয়েস আর কি। যে আপনি যদি 3টে জিনিসকে মেনটেন করতে পারেন তাহলে আপনি 6.5 অনায়াসে পেয়ে যাবেন। ওকে, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট 7, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সট্রা কিছু দিতে হবে। এটা কি? আপনি ধরেন ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। ভ্যারিয়েশন বলতে কি বোঝায়? ভ্যারিয়েশন মানে হইলো, ভ্যারিয়েশন মানে হইলো আহ আপনি আসলে যেটা বলেন সেটা বারবার বলা যাবে না, ঠিক আছে। একই কথা বিভিন্ন ডিফারেন্ট স্টাইলে বলতে হবে। এক্স্যাক্টলি, সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু ভোকাবুলারি ব্যবহার করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কঠিন কিছু পশ ভোক্যাব ব্যবহার করতে হবে। কিছু ভালো ভালো স্ট্রাকচারস আছে গ্রামারে, সেগুলো আপনাদের ব্যবহার করতে হবে। যেমন আমরা 26টা স্ট্রাকচার দিয়ে দিই স্টুডেন্টদেরকে, ঠিক আছে। আমরা কি করি, 26টা স্ট্রাকচার দিয়ে দিই। কয়টা? 26টা। এই 26টা স্ট্রাকচার কি করে বলেন তো? এই 26টা স্ট্রাকচার আপনাকে হেল্প করে বেশি মার্ক পেতে, রাইট? সো ভোকাবুলারি স্ট্রাকচারস, কিছু ইডিয়মস, কিছু গ্রুপ ভার্বস, এই জিনিসগুলো, এবং কিছু মানে কিছু বলা যেতে পারে কিছু ছোট ছোট আইডিয়াস, হ্যাঁ। এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করেন কোনো কিছুতে, সো তখন হয় কি, স্পিকিংটা আরো বেশি ভালো হয়ে যায়, রাইট? তখন আপনি যেটা হয়, তখন আপনি আরো বেশি মার্ক পান। সো তার মানে কি বললাম, যে কিছু স্পেশাল ভোকাবুলারি, কিছু আইডিয়া, মানে কিছু কিছু শব্দ, কিছু কিছু স্ট্রাকচারস কথার ভিতরে, খুব সিম্পল সেন্টেন্স অনেক না বলা, কিছু ইডিয়মস, কিছু গ্রুপ ভার্বস যেগুলো আসলে সবাই জানে না, এইগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু 6.5 থেকে 7 নিয়ে আসতে পারবেন। আপনাকে ফ্লুয়েন্ট সবসময় হইতে হবে, আপনাকে অ্যাকিউরেট সবসময় থাকতে হবে, আপনাকে রিলেভেন্ট সবসময় থাকতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি। আপনি এই চেঞ্জটা নিয়ে আসতে পারলে এই এক্সট্রা যে বিষয়গুলো আছে, এই এক্সট্রা অর্ডিনারি হওয়ার জন্য এই লিটল এক্সট্রাটা আপনাকে অ্যাড করতে হবে, যেটা আমরা ক্লাসে দিয়ে দিই। কারণ হচ্ছে ওইটা না দিলে তো হবে না, আমাদের একটু আমাদের নিজেদের মেক করা শীট আছে, ওই শীট থেকে আমরা দিয়ে দিই। সো একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি, যে 7,
আমি নিজে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা ছেলে। আমার স্কুল কলেজ দুটোই বাংলা মিডিয়ামে ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমি ইংলিশে পড়েছি, রাইট? সো এটার মানেটা কি? এটার মানেটা হইলো যে আহ আমার আসলে বাংলা টানটা ছিলই সবসময়। আমি ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়িনি, আমার সবকিছু ইংলিশে ছিল না, আসলে ওরকম এত ফাস্ট ছিল না। তা আপনাকে কখনোই ফাস্ট বলতে হবে না, আপনি জাস্ট ফ্লুয়েন্ট থাকবেন। এখন ফ্লুয়েন্সি থাকা এবং ফাস্ট হওয়ার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হইলো যে ফ্লুয়েন্ট থাকা মানে একটা রিদম মেনটেন করা, ঠিক আছে? আপনি অনেক ফাস্ট বলে আটকে যাচ্ছেন এরকম না, একটা রিদম মেনটেন করতে পারেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। আর ফাস্ট হওয়া কি, আপনি অনেক দ্রুত বললেন আবার আটকে গেলেন, অনেক দ্রুত বললেন। দ্রুত অনেক বলাটা কোনো জরুরি না, জরুরি হচ্ছে ফ্লুয়েন্ট থাকাটা, আপনি একটা রিদম, একটা চমৎকার একটা রিদম মেনটেন করাটা, ঠিক আছে? সো আপনি কখনোই দ্রুত কথা বললে বেশি নাম্বার পাওয়া যাবে এটা ভাবার কোনো কারণ নেই, আপনাকে ফ্লুয়েন্ট থাকতে হবে। আপনি কথাগুলো বলছেন, এই কথাগুলো যেন ঝরঝরা হয়, এই কথাগুলো যেন বোঝা যায় শুনে, এই কথাগুলো যেন আটকে না যায়। আমরা আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? জি। So, এই কটা জিনিস আমরা যদি মেনটেন করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু 7 চলে আসবে, ঠিক আছে? কিন্তু আছে না ভাই, ওই যে রিটেনের দিক দিয়ে, তারপরে স্পিকিং আর কি, মানে অনেক কিছু বলতে যেও আর কি আটকে যায়, সেটা যদিও প্র্যাকটিস, কিন্তু হ্যাঁ, এই যে রিটেনের ব্যাপারটা ওইটা আছে না, এটা মানে আমরা কিছু আসবো, আমরা এনাফ রিটেন, কিছু এগুলা হয় না। হ্যাঁ রিটেন আমি আসবো আপু। হ্যাঁ, আমরা তো লিসনিং নিয়ে কথা বলে ফেলছি, এখন স্পিকিং, রাইট? সো আচ্ছা। যেটা বললাম আমরা যে ফার্স্ট হওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই কিভাবে আমি তাইলে আরো ভালোভাবে কথা বলবো। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে একটা একটা 6 মাসের, 6 মাস না, একটা ধরেন, ধরেন 6 মাস বা 1 বছরের, 1 ইয়ারের একটা বাচ্চা যখন হাঁটে, তখন কি সে তাকে কি ফোর্স করা লাগে যে তুমি আরো জোরে হাঁটো, আরো জোরে হাঁটো, এরকম কি করা লাগে? না তো। তার যখন না। বয়সটা 2 বছর হয় তখন সে আরেকটু দ্রুত হাঁটতে পারে, 3 বছর হলে আরো দ্রুত হাঁটতে পারে নাকি, 4 বছর হলে আরো দ্রুত হাঁটতে পারে তো, নাকি না? এরকমই তো। জি। তাকে কি মানে আপনার ফোর্স করতে হয় নাকি, সে একা একাই পারে? আবার চিন্তা করে দেখেন যে একটা একটা 10 বছরের বাচ্চা একটা জিনিস, একটা একটা ভার যতটুকু উঁচু করতে পারে, একটা 30 বছরের বাচ্চা তার থেকে বা মানে একটা মানুষ তো তার থেকে বেশি পারবে, অটোমেটিক্যালি পারবে, তাই না? কারণ যে বড়। তার মানে হচ্ছে গিয়ে আপনার অ্যাবিলিটিটাকে গ্রো করতে দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? আপনি ফোর্স করার দরকার নেই। ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝাই বলি। আপনি যখন কথা বলা শুরু করবেন তখন আপনি কখনো নিজেকে ফোর্স করবেন না ফার্স্ট কথা বলার জন্য। আপনি যেটা করবেন জাস্ট বলে যাবেন। আপনার এটা একটা প্রসেস, আপনার ব্রেইনে কথাগুলো তৈরি হয়, তৈরি হওয়ার পর আস্তে আস্তে সেটা মুখে আসে, এরপরে সেটা প্রকাশ পায়, তাই তো? সেই যেটা একটা প্রসেস, ব্রেইন এটাকে, শব্দটাকে তৈরি করতে হচ্ছে, সেন্টেন্সটাকে তৈরি করতে হচ্ছে, মুখ সেটা বলছে তো। ব্রেইন যদি স্লো প্রসেস করে, আপনি যদি ফাস্ট বলতে যান তাহলে তো কথা আটকে যাবে, নাকি না? আটকে যাবে। তো তার মানে কি আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে ব্রেনকে চাপ দেওয়া যাবে না কথা বলার জন্য যে তুমি এখনই করো, এখনই করো, এটা না। ব্রেন দিবে, আপনি স্লো থাকবেন, ব্রেন কথা মেক করবে, আপনি আসবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। ব্রেন জি ভাইয়া। আপনাকে প্রেশার, ব্রেনকে প্রেশার দেওয়া যাবে না, বিকজ ইটস আ স্পন্টেনিয়াস প্রসেস। আপনি ফোর্স করা যাবে না। আপনি কি করবেন, আপনি ব্রেইনে কথাটা তৈরি হবে, ব্রেন সিগন্যাল দিবে। না সফটওয়্যার। নাফিউল ভাই, কোনো সমস্যা হয়েছিল ভাইয়া? জি ভাইয়া। মানে ওই যে ক্লাস থেকে দেখলাম ডিসকানেক্ট হয়ে গেছেন, কোনো জি সমস্যা? ভাইয়া, কারেন্ট চলে গেছিল ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, পুরো রেকর্ড পাবেন, সো যেটা আলোচনা গেছে ওইটাও দেখতে পারবেন, অসুবিধা নেই ভাই। সো যেটা বলতেছিলাম আর কি, সো কি বললাম কথাটা, যে ব্রেনকে কখনো ফোর্স করা যাবে না, ব্রেন ব্রেনের মতো চলবে, রাইট? যেমন মনে করেন আপনি ব্রেইনকে ফোর্স না করলে যদি ব্রেইনে আপনি সিগন্যাল দেন যে তোমার এই কথাটা বানাইতে হবে, ভাবেন ব্রেইন এটা বানাবে, বানায় আস্তেই করে দিবে, দেওয়ার পরে আপনার মুখে আসবে এবং আপনি এটা বলবেন, এক্সপ্রেস করবেন। এই প্রসেসটা যখন অনেকক্ষণ চলতে থাকবে, আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আর কি করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। এটা শিশু যখন সামনে পা বাড়ায় সে অনেক ভেবে বাড়ায়, কারণ সে হাঁটতে জানে না। কিন্তু সে যখন বয়স হয় আস্তে আস্তে তার সক্ষমতা বাড়ে, তাকে কিন্তু আর ভেবে পা বাড়াতে হয় না, তাই না? সে তার ওই সক্ষমতা অর্জন করে ফেলে। যেমন আমরা যখন হাঁটি, আমরা কি অনেক ভেবে হাঁটি? হাঁটি না। তাহলে আমরা হাঁটতেই পারতাম না। এবিলিটি যখন আপনার বাড়বে তখন অটোমেটিক্যালি ব্রেন সাপ্লাই ভালো দিবে, তখন আপনি দ্রুত বলতে পারবেন, বাট কখনো ফোর্স করা যাবে না। আমাদের অনেকেই দেখি স্পিকিং প্র্যাকটিস করতে খুব ফোর্স করে নিজেকে, তখন তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আমি তো পারি না। পারবেন কিভাবে আপনি? হঠাৎ করে তো কেউ কিছুই পারে না, ধীরে ধীরেই করতে হয়, তাই না? সো মনে রাখতে হবে যে ভাষাটা আপনি এত বছর ধরে শিখছেন তার বাইরে একটা ভাষাতে আপনি দক্ষ হতে যাচ্ছেন, অবশ্যই সেটা সময় নেবেন, ঠিক আছে? ওভারনাইট হবে না কখনো। সো আমরা কি বুঝতে পারছি যে আমরা কিভাবে আসলে স্পিকিং এ ফ্লুয়েন্ট হব, ফাস্ট না হয়ে?
জি। আরেকটা জিনিস বুঝাই বলি আপনাদেরকে, এই স্পিকিং এর জন্য আমরা প্রতিটা জিনিস ধরে ধরে শিখাই, প্রতিটা আনসার ধরে ধরে শিখাই। আপনাদের তিনটা পার্ট থাকবে, 3 পার্টস। কয়টা পার্ট? তিনটা Free. পার্ট। একটা হচ্ছে গিয়ে আপনার অ্যাবাউট ইউর সেলফ। তিনটা। হ্যাঁ, অ্যাবাউট ইউর সেলফ। 2 নাম্বার হচ্ছে কিউ কার্ড। 3 নাম্বারটা হচ্ছে কিউ কার্ডের সাথে মিল রেখে একটা ডিসকাশন। ওইটা অ্যাবাউট ইউর সেলফ থাকে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে থাকে। যাই হোক, সো এই যে আপনার তিনটা ধরনের কোয়েশ্চেন, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, এটাও টু ওয়ে কমিউনিকেশন, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা একজন বলবেন আপনি শুধু, এটা 2 মিনিট সময় পান কথা বলার জন্য, 1 মিনিট প্রিপেয়ার করার জন্য। সো এটা এটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে, রাইট? সো এই যদি হয় পরিস্থিতি, তাইলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি খারাপ করবেন, বিকজ এখানে কোনো স্ক্রিপ্টেড কিছু নাই, কি নাই? Free. স্ক্রিপ্টেড কিছু স্ক্রিপ্টেড নেই, নাই। অর্থাৎ আপনি মুখস্থ করতে পারবেন না। আপনার কোনো, আপনি যদি মুখস্থ করে অনেক ভালো অ্যান্সারও দেন, আপনি নাম্বার পাবেন না। আমার একটা স্টুডেন্ট ছিল, সে চমৎকার উত্তর দিছে, মুখস্থ টুখস্থ করে ফাটাই ফেলছে একদম নোট করে, সে 5.5 পাইছে। কত পাইছে? 5.5 পাইছে। সে আমাকে এসে বলছে যে ভাই, এর থেকে ভালো জিনিস হইতেই পারে না। 5.5 পাইছে কারণ সে মুখস্থ করে দিছে, এটা টিচার এক্সামিনার বুঝতে পারছে। আপনি এমন ভাবে যদি বলেন যে আপনার আই কন্ট্যাক্ট ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, আপনি পাগলের মতো শুধু বলতেছেন, যা জানেন বলতেছেন, এটা কিন্তু হইলো না। হইলো? আপনি হইলেও কি দিবেন বলেন তো? আপনি যদি টিচার হন, আপনি কি নাম্বার দিবেন? যে একটা মানুষ No. মুখস্থ করে এসে বলতেছে, আপনার ভালো লাগবে? লাগবে না। সে চায় যে আপনি নোট করেন, শিখেন, ন্যাচারালি বলেন। আর যেটা কমিউনিকেশন স্কিলটাকে যাচাই করে, সো এখানে তো ন্যাচারাল হওয়া হইতেই হবে। সো আমরা কি বললাম কথাটা? তো আমরা কি করতে পারবো না, মুখস্থ করতে পারবো, স্ক্রিপ্টেড কিছু করতে পারবো না। তাহলে কি করবো আমরা? আমরা বেসিক্যালি আমরা ক্লাসে যেভাবে শিখাই দিব সেভাবে 200টা স্যাম্পল, কতটা স্যাম্পল? 200. 200টা স্যাম্পল কোয়েশ্চেন্স। এখন ভাইয়া, 200টা স্যাম্পল কোয়েশ্চেন পাবেন কোথায়? আমরা ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। তো 200টা স্যাম্পল কোয়েশ্চেন্স যখন আপনি পাবেন, আমরা বলে দিব, আপনি কিনে নেবেন বই বাজার থেকে, অথবা আমাদের কাছে পিডিএফ নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। যেভাবে ইচ্ছা নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। প্রচুর বই আছে বাজারে, ঠিক আছে? আমি আমার আইএলটিএস রিলেটেড আমি কমপক্ষে 250-300 বই আমার কাছে হয়তো আছে টোটাল, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে, এই 200 স্যাম্পল আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনার ভিতরে আহ, একটা পাওয়ার গ্রো করবে, যে পাওয়ারটার কারণে আপনি যে কোনো কিছু অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে আপনি যে, আমি যদি বলি আপনি আমাকে যে কোনো কিছু বলেন, আমি অ্যান্সার দিতে পারবো। আরেকটা কথা আপনাদেরকে বলি, স্পিকিং এর ক্ষেত্রে আপনারা কখনোই অ্যান্সার ওরিয়েন্টেড হবেন না। অ্যান্সার ওরিয়েন্টেড হবে না। দিস ইজ নট ইউর ইউনিভার্সিটি, কলেজ আর স্কুলের টেস্ট, ঠিক আছে? ব্যাপারটা এমন না, ধরেন আপনাকে জিজ্ঞেস করছে যে, ডু ইউ ইট ম্যাঙ্গোস? এখন আপনি যদি বলেন যে না, আমি মানে এটা যদি আপনি বলেন যে আপনার স্কুলের টিচার, কিভাবে ভাববে? সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না। এখানে আপনি স্কুলের টিচার না কেউ, এখানে সবাই আপনার কমিউনিকেশনটা দেখতে চায়। তো আপনাকে মাথায় রাখতে হবে, এখানে অ্যান্সার আপনি যাই দেন, আপনার প্রেজেন্টেশন থাকতে হবে ঠিক। কথা কি বুঝতে পারছি কিনা একটু সবাই আওয়াজ দিন। জি ভাইয়া। জি। হ্যাঁ, তাহলে কি থাকতে হবে ভালো? আপনার প্রেজেন্টেশন ভালো থাকতে হবে। হোয়াট এভার ইউ সে, ইউ মাস্ট সে উইথ কনফিডেন্স। আমার কথা কি বুঝতে পেরেছেন? সো আপনাকে বলতে হবে খুব সুন্দরভাবে। আপনি ধরেন জানেন না, এটা আপনাকে সুন্দর করে বলতে হবে। ধরেন আপনি একটা কথা বুঝেন নাই, তখন আপনাকে বলতে হবে, ক্যান ইউ প্লিজ রিপিট, আই ক্যানট গেট ইট। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি তাও নাম্বার পাবেন, কোনো প্রবলেম না। আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি এই জিনিসটা জানো কিনা, তো আপনি বললেন নো, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ অ্যাবাউট ইট, আই এম সরি অ্যাবাউট দ্যাট, শেষ। কোনো প্রবলেম নাই, আপনি কমিউনিকেট প্রপারলি করছেন, তাহলেই আপনি নাম্বারটা পাবেন। তার মানে বুঝাইতে পারিনি এই কথাটা? না, বুঝতে পারছি। ওকে। এরপরে চলে আসতেছি আমরা কিসে, আমরা চলে আসতেছি ধরেন রিডিং। সো রিডিং আমরা কি করতে হবে? রিডিং এ 6.5 পাইতে হবে। কত পাইতে হবে? 6.5। 7 পাওয়ার জন্য 6.5। মিথিলা কত পাইতে হবে ভাইয়া? 6.5. ওকে, 6.5 পেতে গেলে কত পাইতে হবে 40-এ? কত? 31 কম পালে? 27। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, 27 আউট অফ 40। ওকে, আমাদেরকে মাথায় রাখতে হবে 3 প্যাসেজেস। কয়টা প্যাসেজ আছে? 3. ওকে, সো 3 প্যাসেজেসে আপনাকে কি করতে হবে? 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজে কয়টা মানে থাকবে, কয়টা কোয়েশ্চেন্স? 40টা। 40টা কোয়েশ্চেন্স। কত মিনিট সময়? 1 ঘন্টা। 60 মিনিটস।
এই 60 মিনিটস টাইমটাকে আপনি কোনো এক্সট্রা টাইম পাবেন ট্রান্সফারের জন্য? পাবেন না কিন্তু। রিডিং এ কোনো এক্সট্রা টাইম নাই ট্রান্সফারের জন্য। ওকে, সো তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা ভাইয়া? তাহলে দাঁড়াইলো 3 প্যাসেজেস 40 কোয়েশ্চেন্স 60 মিনিটস। এখন এটা একটা প্রপার অ্যালটমেন্ট আপনাকে লাগবে, যেটা আপনাকে 27 থেকে 40-এর দিকে নিয়ে যাবে। আমরা সেটাতেই যাই। আমরা আগেই বলছি যে পাইতে হবে আমাদের 27 আউট অফ 40। তো আমরা বলতেছি যে প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, রাইট ভাইয়া? বুঝতে পেরেছি কথাটা? জি। প্যাসেজ জি 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এখন মাথায় রাখতে হবে সবচেয়ে সোজা হচ্ছে প্যাসেজ 1, তারপরে কঠিন হচ্ছে প্যাসেজ 2, সবচেয়ে কঠিন কি প্যাসেজ 3। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সবচেয়ে কঠিন কি প্যাসেজ 3। এখন আমাদের ইউজুয়ালি 13টা কোশ্চেন থাকবে প্রথমটাতে, ইউজুয়ালি 13টা কোশ্চেন থাকবে পরেরটাতে, ইউজুয়ালি কটা করে থাকবে 14টা কোশ্চেন থাকে শেষ। এরকম করেই থাকে, কারণ 40টা হইতে হবে তো। ব্যাপারটা বুঝে নেন সবাই, সবাই কি বুঝতেছেন? ওকে, সো 13, 13, 14। মিথিলা, বুঝতেছি ভাইয়া? জি ভাই বুঝছি। আনিসুর রহমান ভাই, আপনার কোনো খবর নাই? না আমি আছি। আচ্ছা, আপনি আছেন, কথা কি বুঝতেছেন? জি জি বুঝতেছি। ওকে, ফাইন। ওকে, সো তাহলে কি বললাম, 13, 13, 14টা আমাদের কোয়েশ্চেন থাকবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে রিডিং এ যদি আমরা 6.5 পাইতে চাই, এই শোনা যাচ্ছে 13টা, আমাকে? জি আপনাকে শুনতে পাচ্ছি, এই 13তে মিস করা যাবে না। কি করা যাবে না? জি। এই 13, মিস করা যাবে না। এই 13 যদি মিস করেন তাহলে আপনার পরীক্ষা না দেওয়া ভালো। শেষ। আরেকটা ভুল করা যাবে না, সেটা হলো এটা শেষ করতে হবে 15 মিনিটের মধ্যে। কত মিনিট? 15। অনেকে 15 কি মিনিট। করে, অনেকে কি করে এটা 13টাতে 13টা হইতে গিয়া তাদের সময় লেগে যায় 40 মিনিট। তাইলে আপনি ধরেন সবচেয়ে সোজা জিনিস আপনি 40 মিনিট সময় দিবেন, আপনার জীবনে আগাইতে পারবেন? বলেন। মানে 10 বছর বয়সে জেল খাটার মতো, 10 বছর বয়সে 20 বছরের জেল হলে যেরকম কষ্ট, এই প্যাসেজ 1-এ 13 কম পাইলে এবং 15 মিনিটের বেশি সময় দিলে সেই কষ্ট, জীবন পিছিয়ে যায়। কথা বুঝেন নাই? খুব কম মানুষ রিকভার করতে পারে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি। ওকে, সো তাহলে 13-তে 13 পাইতে হবে। কিভাবে পাইতে হবে সেটা তো আমরা বলে দিব। ঠিক আছে, 13, 13, 13 পাইতে হবে এবং 15 মিনিটের বেশি সময় দেওয়া যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে প্যাসেজ 2। এটা একটু ডিফিকাল্ট, যেহেতু ডিফিকাল্ট তাহলে একটু ছাড়াছাড়ি করতেই হবে, এত ধরে রাখা যাবে না। 10 করে দিলাম। সময় দিবেন 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। 20 20 মিনিট। মিনিট। কারণ কঠিন জিনিস ভাই, আমাকে নাম্বার পাইতে হবে কম, সময় দিতে হবে বেশি, কিচ্ছু করার নেই, কারণ আমি তো কঠিন ভাই, এটা আমার জন্য, বুঝেন নাই? যেটা পারি আর যেটা পারি না, যেটার মধ্যে পার্থক্য আছে। ভালো কথা, তাহলে 13তে কত পাইতে হবে? মিনিমাম 10। সবচেয়ে কঠিন হচ্ছে কত? এসএসসি। আমার নাম্বার কত লাগে 27 পেতে? কত লাগে ভাই? আর লাগে 4। 10 আর 3 13, বা ও, 13 আর 10 23 23 আচ্ছা, 23 আর 4 লাগে। হ্যাঁ, এখানে আমি সময় দিব সবচেয়ে বেশি 25 মিনিট। কত মিনিট? 25 মিনিট। কত থাকলো তাহলে? 20 আর 15 কত? 30, 35, তাহলে 40, 60। ঠিক আছে, মিলে গেছে। নাম্বার কত পাবো আমি? 4। 10, 14তে 4 ভাই, অনেক ছেড়ে দিছি না? হ্যাঁ। নাফিল ভাই, জি ভাই, অনেকগুলো ছেড়ে দিচ্ছি। অনেক ছেড়ে দিছি না বলেন তো? আপনার সবচেয়ে কঠিন সময় আপনার সবচেয়ে আরাম দিছি নাকি ভাই? যেটা আপনার এনে সবচেয়ে ভয় প্যাসেজ 3, এটা আপনার 14তে কত দিছি? 4 দিছি। 4। এর থেকে সোজা তো হয় না, সময় দিই সবচেয়ে বেশি। কথা বুঝেন নাই? জি তো তার মানে কি, তার মানে হইলো এইটা, এটা আপনার জন্য একটা বিশাল লাইফ সেভিং জিনিস। তাইলে আমরা কি 6.5 পেলাম কিনা বলেন তো ভাইরা? জি ইয়েস। ভাই। ওকে, এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো খাতা কলমের হিসাব, এটা তো বাস্তবে অনেক কঠিন। এখন ভাইয়া বাস্তবে কঠিন বইলেই তো এটা আপনাকে আনন্দ দিবে, আপনাকে জীবনে আগায় নিয়ে যাবে নাকি? এখন হ্যাঁ, যারা অবশ্যই। সবকিছুতেই, ধরেন আমার এক বন্ধু আছে, তো ও যখন আমাদের সাথে ইউনিভার্সিটিতে পড়তো, বহু আগের কথা, তো ও যখন হাইটা যাইতো ও বলতো যে দোস্ত এত কষ্ট হাঁটা ভাল লাগে না। তো তখন ও আরেকটু বড় হলো, টিউশনি টিউশনি করে বাইক কিনলো। কই দোস্ত বাইকের এত তেল খরচ, এটা চালাইতেও কষ্ট লাগে, একটা গাড়ি যদি থাকতো, ড্রাইভার থাকলে ভালো হতো। তো এখন মার্শাল্লাহ সে চাকরি বাকরি করে ছোটখাটো একটা গাড়ি কিনছে। তো এখন বলে যে দোস্ত এত খরচ গাড়ির পিছে,
কি একটা অবস্থা, এত ছোট গাড়ি, একটা বড় গাড়ি হলে ভালো লাগতো। আমি পরে বললাম, দেখ বড় গাড়ি হলেও তোর ভালো লাগবে না, তোর বললাম হেলিকপ্টার হলে ভালো লাগবে। ব্যাপারটা হইলো যে সবই কষ্ট, বাট আপনি তো একটা না একটা কষ্টকে মেনে নিতে হবে, যেটা আপনার জন্য মানে মোর কমফোর্টেবল কষ্ট। ওর কথা কি বুঝতে পারছেন কি? হুম। একটা ধরেন কাঠের কিছুতে বসার চাইতে একটা ফোমে বসাটা কম কষ্টের, রাইট? আমার কথা কি বুঝতে পারছেন? জি। সো কষ্ট সবই, যেহেতু আপনি বেশি মার্ক পেতে চান, কষ্ট সবই। আপনি 6.5 পেতে চান বলে আপনি এটা, আপনি 8 পেতে যেতেন, আপনি এটাও ছাড়তে পারতেন না, পারতেন? পারতেন না। So, আপনি আসলে যত ভালো করতে চাইবেন আপনি ছাড় তত কম দিতে পারবেন। সো আমরা কি প্ল্যানটা বুঝছি কিনা ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, এটা মুছে ফেলি আমরা, না? ওকে। সো আমরা এখন কিভাবে আসলে প্র্যাকটিসটা করবো সেটা বলি। তিনটা জিনিস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দিচ্ছি আপনাকে ভালো করার জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিডিং হ্যাবিট। আমরা একদম প্যারাফ্রেজ করে কিভাবে রিডিং হ্যাবিট তৈরি করতে হবে এটা বলে দেবো। রিডিং হ্যাবিটের জন্য আমাদের ক্লাস, কিভাবে রিডিং হ্যাবিট তৈরি করতে হয় এটার উপর ক্লাস আছে। সো রিডিং হ্যাবিট, এটা আপনাকে সবার আগে ডেভেলপ করতে হবে, পড়া বোঝার ক্ষমতা বাড়াইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা লাগবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্নস বুঝে ফেলতে হবে। যত ধরনের কোয়েশ্চেন প্যাটার্নস আছে, যেমন ধরেন কথা কথা 10 ধরনের প্রশ্ন হয়তো বা রিডিং আসতে পারে, এই 10 ধরনের প্রশ্ন সম্পর্কে আপনার একটা ডিটেল একটা ধরেন আমল নামা লাগবে, যে এটা কিভাবে হয়, এটা কাজ করে কিভাবে, বুঝলেন না এই কথাটা? যেমন ধরেন আপনি বাংলাদেশ দল শ্রীলঙ্কা দলের সাথে খেলবে, তো কারা কারা কালকে খেলবে তাদের সম্পর্কে যদি একটা থরো রিসার্চ থাকে, তাহলে আপনার জন্য কি তাদেরকে রিড করাটা সহজ না? আপনি দেখবেন দল কিন্তু এভাবে সাজানো হয়, তাই না? তো আপনাকে কোয়েশ্চেন প্যাটার্নস আপনাকে জেনে ফেলতে হবে, যে 10 ধরনের প্রশ্ন বা 12 ধরনের প্রশ্ন যে আছে বা 8 ধরনের প্রশ্ন যে আছে, এটা কিভাবে কি আচরণ করে, এটা সম্পর্কে আপনাকে রিসার্চ একদম একদম ডিটেল ক্লাস করানো হবে। ঠিক আছে, যে কোনটা কিভাবে আচরণ করে, কোনটা কিভাবে সলভ করতে হয়, কারণ ট্রু ফলস নট গিভেন যেভাবে সলভ করতে হবে বাকিগুলো তো সেভাবে সলভ করা যাবে না, যাবে ভাইয়া? যাবে না। So, আপনাকে এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আর 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে যে ক্যামব্রিজ সলভ করতে হবে রাইট ওয়ে। ক্যামব্রিজ সলিউশন ইন রাইট ওয়ে, আপনি ভুল পথে করলে হবে না, রাইট ওয়ে উইথ সাম টিপস এন্ড ট্রিক্স। টিপস এন্ড ট্রিক্স আমরা দিব, দেখবেন ভালো লাগবে। টিপস এন্ড ট্রিক্স দিলে মজা লাগে মানুষের, বুঝেন নাই? ইউটিউব ভরা শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স এর আলোচনা। ঠিক আছে, এইটুকু পর্যন্ত বুঝেন নাই কি আমাকে একটু বলেন। এইটুকু পর্যন্ত বুঝেন নাই কি আমাকে একটু বলতে হবে, কথা বলতে হবে আপনাদের, কাজের সময় কথা না বললে হবে না। বুঝতে পারছি সবাই ভাইয়া। বুঝে গেছে। হাসান ভাই বুঝতে পারছেন, মিথিল আপু? ইয়েস স্যার, বুঝেছি। ওকে, নাইস নাইস। আমাদের সাথে নাফিউল ভাই আছে, নাফিউল ভাই জি বুঝতে ভাইয়া পারছেন? বুঝতে পারছি। নাইস নাইস। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান স্যার ভাই জি বুঝতে স্যার। পারছেন? আনিসুর ভাই বুঝতে পারছেন? জি স্যার জি। ভেরি নাইস ভেরি নাইস, সবাই বুঝে গেছে, সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো করবে, তাই না? সো ইনশাআল্লাহ। আমাদের সাথে আব্দুর রহমান ভাই জয়েন করছেন। আব্দুর রহমান ভাই কি ক্লাসের কতটুকু ছিলেন? অল্পই বুঝেছিলেন না? আব্দুর রহমান ভাই বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, আমি জানি না, এটা বোধহয় নেটওয়ার্কের ইস্যু, তাই না? এরকমই হবে। সো অনেকেরই নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে। সো যেটা বলতেছিলাম, তো আমরা কি বুঝছি যে আমরা কিভাবে রিডিংটা আসলে ভালো করব? ওকে। জি ভাইয়া। আমরা এগুলো ডিটেল ক্লাসে বলবো। হ্যাঁ, আমাদের প্রচুর হ্যান্ডমেড মেটেরিয়াল আছে, আমাদের প্রচুর বই আছে পিডিএফ, আমরা আরো কিছু বই সাজেস্ট করি, ওগুলো লিস্ট আছে, আমাদের বুক লিস্ট, ওটা দিয়ে দিব আপনাদেরকে। এভরিথিং আপনারা পাবেন, আপনাদের কোনো প্রবলেম না, আপনাদের A to Z সাপোর্ট এখানে আছে। কারণ আমি যখন বিজনেস করতে আসছি, আমি কিন্তু ফুল সেট আপ নিয়েই আসছি। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি, আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি যে কোচিং এ ভর্তি হয়েছিলাম ওইখানকার একটা ভাইয়া বলছিল আমাকে যে তোমরা আসার আরো বহু আগে আমি তোমাদের জন্য যা যা লাগে সব অ্যারেঞ্জ করে লেকচার শিটে দিয়ে গেছি, তোমরা খালি মেটেরিয়াল খোঁজো, তোমরা পড়া খোঁজো না। আরে ভাই, যে মেটেরিয়াল তোমার জন্য লাগবে সেটা তো আমিই দিয়ে রাখছি, তুমি শুধু পড়ো। কারণ তুমি যদি সফল হও তাইলে তো আমি সফল হব, আমার ব্যবসাটা ভালো হবে, নাকি? নাকি আপনি ফেল করলে আমার ভালো লাগবে? বলেন তো। না। আপনি যদি খারাপ করেন আমার ভালো লাগবে? না। আপনারা কাউকে বলবেন সাজ্জাদ স্যারের কথা, ইংলিশ অলরাউন্ডারের কথা? না। So, ভালো করলেই তো বলবেন, নাকি? জি।
So, আমি কেন চাইবো আপনি খারাপ করেন? So, আপনার জন্য যা যা লাগে সবই আমি দিয়ে রাখছি, আপনাকে শুধু পড়তে হবে। ঠিক আছে, এখন আমরা যাই দেখি যে কিভাবে আমরা ক্যামব্রিজ সলভ করবো, রাইট? ক্যামব্রিজ সলভ করার জন্য সবার আগে কি করতে হবে, ওই একই ভাবে প্রথমে হচ্ছে একটা টেস্ট দিতে হবে, তারপরে চেক করতে হবে, চেক করার পরে কি করতে হবে, রিজনিং করতে হবে। তো এখানে তো অডিও ডিসক্রিপশনের কোনো কাহিনী নাই, সো রিজনিং করতে হবে। এই রিজনিংটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই রিজনিংটা করে আপনাকে কি করতে হবে, নেক্সট স্টেজে যেতে হবে। এখন এগুলো নিয়ে আমাদের ডিটেইল ক্লাস আছে, আমি রুটিনে যখন দেখাবো তখন বলতেছি। এরপর আসতেছে রাইটিং নিয়ে কথা। রাইটিং এ কিভাবে আমি 6.5 পাবো, রাইট? রাইটিং এ মাথায় রাখতে হবে কোনো ভুল লিখতে পারবেন না। আপনি কি লিখতে পারবেন না? ভুল লিখতে পারবেন না। দুইটা টাস্ক আছে, টাস্ক 1, টাস্ক 2। কথা কি বুঝতে পেরেছেন? কয়টা টাস্ক? দুইটা টাস্ক মনে রাখতে হবে। টাস্ক 1-এ ইউজুয়ালি 1/3 মার্ক থাকে, 2/3 মার্ক থাকে টাস্ক 2-তে। এই একই কারণে এই টাস্ক 1 যখন হয় তখন আমরা এটার মধ্যে 20 মিনিটস টাইম দেওয়ার কথা বলি, বাইরে কমেন্ট করে সবাই, আর এখানে 40 মিনিটস। এখন কথা হইল গিয়া 10-এ A+ পেতে কত লাগে? 8, 8 লাগে, 8 লাগে। 100-তে A+ পেতে কত লাগে? 80। তাহলে ভাই কোন 80। কি কম পাওয়ার সুযোগ আছে আসলে? না। নাই। তার মানে ভালো করতে গেলে দুইটা দিয়ে ভালো করতে হবে, বাট যেহেতু এটাতে একটু নাম্বার কম এই জন্য সময়ও কম, লেখাও কম। এটা আপনাকে লিখতে হবে কমপক্ষে 150 শব্দ। আমরা বলি 170 শব্দ লিখলে গুড এনাফ। এটাতে লিখতে হবে আপনাকে কমপক্ষে 250 শব্দ, আমরা বলি 280 শব্দ লিখলে গুড এনাফ। তাহলে ভাই যেটাতে নাম্বার বেশি সেটাতে সময়ও বেশি, সেটাতে লেখাও বেশি। বাট আপনি কি হেলাফেলা করে কিছু লিখতে পারবেন কখনো? না। কোনো সুযোগ নাই কিন্তু, রাইট? আপনি যেটা 1 নাম্বার সেটা 1 নাম্বার, যেটা 2 নাম্বার সেটা 2 নাম্বার, কিন্তু আপনি ভুল করলে আজে বাজে লিখলে আপনি নাম্বারটা পাবেন? বলেন, না। পাবেন নাকি? সো কি করতে হবে রাইটিং এ ভালো করার জন্য? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কয়েকটা জিনিস লাগে। একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গ্রামার লাগে, এটা বেসিক গ্রামার লাগে। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে কিছু সর্টেড সর্টেড স্ট্রাকচারস আমরা দিয়ে দিব, ভোকাবুলারি, এগুলো লাগে। ইট ইস, হ্যাঁ, এগুলো লাগে। 3 নাম্বার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়া স্যাম্পল প্র্যাকটিস, স্যাম্পল প্র্যাকটিস উইথ প্যারাফ্রেজ। স্যাম্পল প্র্যাকটিস উইথ কি? প্যারাফ্রেজ। ব্যাপারটা কি একটু বুঝাই বলি। স্যাম্পল প্র্যাকটিস উইথ গ্রামার তো বুঝছে, এটা বেসিক নলেজ লাগবে গ্রামারের, এটা নিয়ে কোনো প্রবলেম। সর্টেড স্ট্রাকচারস মানে কি, যে কিছু কিছু স্ট্রাকচার যেগুলো আসলে রেগুলার না সেগুলো আপনাকে দিব আমরা, এগুলো আপনারা পড়বেন। স্যাম্পল প্র্যাকটিস উইথ প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে কি, একই ধরনের কথা ভিন্নভাবে বলতে পারার যোগ্যতা, এটা হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ ভাই আমাদের গ্রামার শিখাবেন না কিছু কিছু? অবশ্যই আপনাদের গ্রামারও শেখানো হবে, আপনাদের গ্রামার ব্যাচে জয়েন করে দিব লাগলে। কোনো সমস্যা আছে? না। কোনো সমস্যা নাই। সো ব্যাপারটা হচ্ছে আপনারা এখানে আসছেন, সব পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, স্যাম্পল প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন? মনে করেন একটা স্যাম্পল আছে যেটা 6.5 বা 6.5 ব্যান্ডের। এখন আপনি আপনার মতো করে ওইটা থেকে কিছু জিনিস আছে যেটা ভালো হবে, ওইখান থেকে আইডিয়াটা নিবেন আপনি, এরকম আরো অনেক কিছু নিবেন। নেওয়ার পর কি করবেন, আপনি আপনার মতো করে লিখবেন। এই যে রিরাইট করার অ্যাবিলিটিটা, এটা যার যত ভালো সে তত ভালো রাইটিং এ নাম্বার পাবে। এই রিরাইট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একদম ক্লাসে বসে প্রতিটা জিনিস ধরে ধরে লিখে দিই, প্যারাফ্রেজ করে লিখে দিই যে হ্যাঁ এটা এইভাবে না এইভাবে লিখতে পারতাম আমরা। একেবারে ধরে ধরে যে আপনি কি কখন লিখবেন, কোন স্ট্রাকচারটা ব্যবহার করবেন কোত্থেকে, এই সব কিছু আমরা দিয়ে দিই। তখন কি হয়, আপনার ভিতরে এক ধরনের অ্যাবিলিটি তৈরি হয় যে কোনো কিছুকে প্যারাফ্রেজ করে লেখা। কারণ আপনি যত পড়বেন তত আপনার আইডিয়া হবে, এবং সেই আইডিয়া থেকে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু লিখতে পারবেন। মনে করেন আপনি গ্রামার জানেন, ভোকাবুলারি জানেন, স্ট্রাকচার জানেন, সব জানেন। এখন আপনি কি করলেন, প্রচুর পরিমাণে আইডিয়া জেনারেট করলেন কিভাবে, স্যাম্পল পড়ার মাধ্যমে, রাইট? স্যাম্পল রিড করলেন আপনি। যখন আপনি প্রচুর স্যাম্পল রিড করলেন তখন কিন্তু আপনার একটা ধারণা হলো, রাইট? অনেক সুন্দর ধারণা হলো। ধারণা হওয়ার পর আপনি কি করলেন, ওইগুলাকেই আপনি আবার নিজের মতো করে লিখলেন, কারণ আপনার কাছে আইডিয়া আছে, ভোকাবুলারি আছে, গ্রামার আছে, স্ট্রাকচারস আছে, সব আছে। তো এটাকে এখন রিরাইট করবেন আপনি। এই প্র্যাকটিসটা আপনি ধরেন 200-300 রাইটিং এ যদি করে ফেলেন স্যাম্পলে, তাইলে দেখবেন আপনি দুনিয়ার যাই দেখ আপনি লিখতে পারবেন। এবং এটাই আসলে দরকার, দেশের বাইরে যেতে গেলে এটাই দরকার। কথা কি ক্লিয়ার কিনা সবার কাছে, একটু আমাকে বলতে হবে। জি। জি ভাইয়া। তাহলে এইভাবে করে আমরা রাইটিং এ ভালো করে ফেলবো, ঠিক আছে? তো এইভাবে করে যদি আমরা সব ভালো করতে থাকি তাহলে তো হয়ে গেল নাকি? আপনাদেরকে আমি আমার রুটিনটা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া, হ্যাঁ?
রুটিনটা শেয়ার করি আপনাদের সাথে আমি। আমাকে একটু সময় দেন, আমি আপনাদের সাথে রুটিনটাই শেয়ার করছি, নো প্রবলেম। রুটিন আমরা কিভাবে যাব সেটা একটু দেখাবো আপনাদেরকে আসলে, কারণ আপনাদের তো রুটিন সম্পর্কে ধারণা থাকা দরকার নাকি নাই? আছে আছে। জি জি। আছে আছে, সেটাই। রুটিনটা কি হবে এটা জানা দরকার আপনাদের। রুটিনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি। হ্যাঁ, এখানে কয়টা ক্লাস আছে টোটাল? 20। ফাইভ? ও না, 40। 40 ক্লাসেস আছে। 40টা। হ্যাঁ, 3 মান্থস। আপনাদের কি নোমান ভাই বলছে 3 মান্থস 40 ক্লাসেস? হ্যাঁ। বলছে না? তাহলে তো ভালো ছেলে, সবই বলে। আচ্ছা, নোমান ভাইয়ের কথাবার্তা আপনার কেমন লাগছে? জি, ভালো। ভালোই। গুড। না, সে খুবই ভালো, আমাদেরকে হেল্প করে। তো যাই হোক, আমরা একসাথে কাজ করি আর কি। যাই হোক, মানে একা তো আসলে অনেক কিছু করা ডিফিকাল্ট। হ্যাঁ। তো সবসময় মনে রাখবেন, 10 মিলে করি কাজ, হারি জিতি। হাড়ি জিতি নাহি লাজ। হ্যাঁ, কারণ 10 জনের উপর দোষ যাবে তো। হ্যাঁ। লজ্জার কিছু নাই। ঠিক আছে। ওকে, তো আমরা একটু খেয়াল করে দেখেন, আমাদের 1 থেকে 19 নাম্বার, যে 19 পর্যন্ত যে ক্লাসগুলা, এইগুলা হচ্ছে পরিচিতকরণ, ইন্ট্রোডাকশন, মানে হলো আপনি আইএলটিএস এর সম্পর্কে সব জেনে যাবেন। আইএলটিএস এর টিপস, ট্রিক্স, হাবি জাবি যা কিছু আছে, যেমন ধরেন আমাদের প্রথম ক্লাসে স্পিকিং ওভারভিউ, মানে স্পিকিং নিয়ে আপনাদের ডিটেল কথাবার্তা বলবো। স্পিকিং কিউ কার্ড, এখানে একটা কিউ কার্ড নিয়ে ফুল টেস্ট, ফুল ক্লাস। স্পিকিং ফুল প্র্যাকটিস, মানে একটা ক্লাস আমরা দুইটা বা তিনটা জিনিস আমরা ফুল প্র্যাকটিস করবো। এরপর আসছে স্পিকিং টেস্ট, মানে আপনি এতগুলো জিনিস পড়াইলাম, এখন আপনার একটা স্কোর আপনাকে দিয়ে দিবো, এটা 4 হোক, 5 হোক, 6 হোক, যাই হোক, আপনি জানলেন নিজের সম্পর্কে। তারপর দেখেন রিডিং ওভারভিউ, রিডিং কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেন টাইপ আছে, ক্যামব্রিজ কোয়েশ্চেন প্র্যাকটিস আছে কিছু। সেগুলো করলে কি হবে, আপনি পুরো এই 4টা ক্লাসে স্পিকিং এর যত যা কিছু আছে একদম নারী নক্ষত্র বলে দিব। তা আপনি এক্সপার্ট হয়ে যাবেন, প্র্যাকটিস শুরু করে দিবেন। এই কয়টা ক্লাসে রিডিং এর যত নারী নক্ষত্র আছে সেগুলো বলে দিব, আপনি রিডিং এক্সপার্ট হয়ে গেলেন। এই কয়টা ক্লাসে রাইটিং এর এক্সপার্ট, মানে রাইটিং এর যা কিছু আছে সব বলে দিব আপনাদের, কিভাবে কি এক্সপার্ট হয়ে যাবেন। এইখানে লিসেনিং এর যা কিছু আছে বলে দিব, রাইট? এক্সপার্ট হয়ে যাবেন আপনারা। কিন্তু এই দেখেন 19টা ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে গেলেন। আপনাদের কিন্তু আর নতুন করে জানার তেমন কিছু নাই। এখন আপনারা যে জ্ঞানটা অর্জন করেছেন সেই জ্ঞানটাকে কি করব, আমরা অ্যাপ্লাই করব ক্লাসে। এতদিন তো শুধু নিয়ম কানুন শিখেছি নাকি? এই ক্লাস থেকে, সরি, না, কিছু না। না আবার বলেন, বলছিলেন কি কিছু একটা, আমি শুনি নাই, বলেন, অসুবিধা নেই। আমরা না না, বলছি যে হ্যাঁ। আচ্ছা, so, আমরা কিন্তু সব জেনে গেছি। এখন এখন কি করবো, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো নাকি, বাস্তবায়ন। এখন এই যে ধরেন 20 নাম্বার ক্লাস, এটা কি ক্যাবরি স্পিকিং প্র্যাকটিস। তো আমি কি করবো, আপনাদেরকে নিয়ে ফুল প্র্যাকটিসটা করবো। ব্যাপারটা এরকম না যে আপনাদেরকে একা ছেড়ে দিব, প্রতিটা জিনিস ধরে ধরে আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং আপনাদের কাছে পড়া নিবো, জিজ্ঞেস করবো, পড়া নিবো, যাতে করে এটা আপনাদেরকে প্র্যাকটিস করে দেওয়া হয়। দেখেন এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা ক্লাস আছে, কিন্তু 4টা ক্লাসে যদি আমরা 8টা ক্যামব্রিজের টেস্ট খুব ভালো মতো সলভ করি, আমাদের কিন্তু ধারণা হয়ে গেল, তাই না? নিয়ম জানলাম হুম। এখানে, এখানে জানলাম নিয়ম, আর এখানে করলাম প্র্যাকটিস ভালো মতো, তাহলে কি হয়ে গেল, আমাদের নক্ষত্রপুরে চলে আসলো। একইভাবে দেখেন লিসেনিং আছে কতগুলা, ওরে বাবারে এতগুলো লিসেনিং দিয়ে দিছি, এতগুলো লিসেনিং আছে। তো এটা হচ্ছে এক, এটা হচ্ছে লিসেনিং, এটা হচ্ছে লিসেনিং দিছে, দেখেন লিসেনিং কোথায়, এই যে লিসেনিং, এটা 2। তো এটা 2। তো এই যে এখানে যে লিসেনিং টিপস ট্রিক্স যা কিছু জানছি আমি, এখানে সেসব অ্যাপ্লাই করবো ক্লাসে, আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে বুঝাই দিব যে হ্যাঁ এটা এইভাবে, এটা এইভাবে, কারণ আপনারা তো প্র্যাকটিস করা শিখেন না, এখন শিখছেন না। সো একইভাবে দেখেন এখানে রিডিং আসছে, তো রিডিং এ কয়টা, এখানটা। সো রিডিং যদি আসে, রিডিং একইভাবে দেখেন এখানে আসছে রাইট। তো এটা ক্যামব্রিজের ফুল প্র্যাকটিস হবে, আপনাকে প্রতিটা টেস্ট ধরে ধরে প্যারাফ্রেজ করে করে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে লিখতে হয় পুরোটা। এখানে নিয়ম জানলেন, এখানে এসে পড়া শিখলেন, অর্থাৎ এখানে আপনি নারী নক্ষত্র জানলেন, এখানে আপনি ফুল প্র্যাকটিসটা জানলেন। 3টা মক টেস্ট নেই আমরা, মক টেস্ট গুলো সাধারণত রাইটিং, স্পিকিং হয়, ঠিক আছে? এর বাইরে আপনারা যেটা করতে পারবেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে আপনারা ছোট ছোট মক টেস্ট দিতে পারবেন, ঠিক আছে? আমরা যখন অফলাইন হবো ইনশাল্লাহ, তখন আমাদের এই ফ্যাসিলিটি গুলো থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? জি। এবং 3 মাসে আপনারা 36-7 ক্লাসেস 3টা মক টেস্ট পাবেন। আপনাদের সবার জ্ঞাতার্থে বলে রাখি,
আপনারা সবসময় আমাকে নক করতে পারবেন আপনাদের প্রবলেমে, আমি যখন ফ্রি হব তখন দেখে রিপ্লাই দিতে পারবো। আপনাদের সাথে সবার একটা কমিটমেন্ট যে আপনারা যদি মনে হয় যে না আপনি 3 মাসে 40টা ক্লাস করে ভালো করে শিখেন নাই, আপনি মিস করছেন, আপনার চেষ্টাটা থাকলে আপনি আমাকে কনভিন্স করতে পারলেন, নেক্সট একটা ব্যাচে আমি আপনাকে ফুল ফ্রি এক্সেস দিয়ে দিব। আমার কথা কি বুঝতে পেরেছেন? যেটা আমি দেখি আপনি এনাফ এফোর্ট দিচ্ছেন কিন্তু হয় নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি। এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আপনাদের সাথে নোমান ভাই আবার কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, তো টাকা পয়সা আমার জি কোশ্চেন ছিল ভাইয়া যে এই আমি চাচ্ছিলাম আমার জার্নিটা একটু মর্মান্তিক আসলে। আচ্ছা অ্যাডমিশনের ফার্স্টে মানে বিভিন্ন সব জায়গায় আর কি বিভিন্ন এক্সাম টেক্সাম দিছি, তো মেডিকেলটাই ছিল টার্গেট ছিল, কিন্তু রেজাল্টটা খারাপ হওয়ার কারণে ওইটা দেওয়া হয়নি। তো এটা ছাড়া আর যত এক্সাম আছে সবকিছু আর কি প্রিপারেশন নিয়ে এক্সাম দিছি, বাট আচ্ছা লাস্টলি হচ্ছে আর মানে দুই একটা কিছুতে চান্স হয়েছে, মন মতো হয়নি আর কি। দুই একটা সেই কিছু কারণে বলতে? পড়ি মানে হচ্ছে 7 কলেজে আসছে পজিশন, আর হচ্ছে নার্সিং এ আসছে। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে তো পেরেছি। আর তো ওইগুলোতে আর কি অত বেশি ইন্টারেস্টেড না, তো এই কারণে আর কি এখন দেশের লাস্টলি বাইরে। দেশের হ্যাঁ আমার বাসার থেকেও তো আর কি ফার্স্ট থেকে বলছিল, আমি আর কি এটা ট্রাই করছি, বলছিল যে আমাকে কিছুতে একটা ভর্তি করায় দিবে, কিন্তু আমি টাইম চেয়েছি যে না আমাকে অ্যাডমিশনের আগে কিছুদিন টাইম দাও, এই টাইমের মধ্যে আমি যদি করতে পারি ওকে, আর না পারলে তারপর যা বলবা করবো। তো ভেরি ওই নাইস, কারণে আপনার অ্যাম্বিশনটা খুব ভালো, অ্যাম্বিশনটা খুবই ভালো। রাইট। এখন চাচ্ছিলাম আমি কি তাহলে মানে নভেম্বর ডিসেম্বরের পর তো আবার অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে, তো এর মধ্যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে কি এই 3 মাসে কোর্স করে পসিবল, মানে শুরু থেকে অবশ্যই শুরু করে? পসিবল, আপনার ভেতরে যথেষ্ট ইচ্ছা শক্তি আছে এবং আপনি তো অবশ্যই পারবেন। হ্যাঁ, আপনার যখন একটা ভালো গোল আছে, ডিটারমিনেশন আছে, এবং আপনি ধরেন ফ্যামিলিকে ম্যানেজ করে তারপরে একটা কিছুর জন্য প্রিপারেশন নিয়েছেন, হোয়াট এভার হ্যাপেন্স কোনো সমস্যা নেই, বাট আপনি কিন্তু সেলফ বিলিফ বলেন বা সেলফ এফোর্ট বলেন, এটা আপনি দিছেন, তাই না? সো আপনি যে এফোর্ট দিতে পারে সে আসলে একবার না দুইবারে সফল হবেই, যে দেয় না সে কখনো হয় না, ঠিক আছে? সো অবশ্যই আপনার সুযোগ আছে এবং আপনি আমার গাইডলাইনে থাকলে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন, কারণ বললাম না যে যারা করছে তারা ভালোই করছে। আপনার যোগ্যতাতে আপনি ভালো করবেন, বাট গাইডলাইনটা আমি দিব, তাই না? যা যা লাগে সেটা আমি শিখিয়ে দিব। ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে। হাসান আচ্ছা ভাই। ভাইয়া, জি প্লিজ। জি আমার একটা কোশ্চেন ছিল জি যে আইএলটিএস এর মধ্যে যে ধরেন ওভারঅল হচ্ছে যে আমরা একটা স্কোর পাই, সেটা 6.5 বা যেটাই পাই, জি এখন মানে বাকি টোটাল যে 4টা মডিউল, ওই 4টার মধ্যে কি কোনো মানে ইয়া থাকে যে কন্ডিশন থাকে যে 4টার মধ্যে এত এত পাইতে হবে, নাকি হ্যাঁ হ্যাঁ, কোনোটাতে এটা কম আপনি বেশি যখন এরকম বাইরে থাকে? যাবেন তখন আপনাকে বলে দিবে যে ওভারঅল অ্যান্ড নো ব্যান্ড লেস দেন। হ্যাঁ, ওভারঅল ধরেন আপনি 6.5 পাইলেন, এটা হচ্ছে এভারেজ। আর কোনো ব্যান্ডে আপনি আসলে 6 এর নিচে পাইতে পারবেন না। ডেনমার্ক যেটা হয়, ডেনমার্কে যেতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে ওরা 5.5 বোধহয় বলে লাস্ট, মানে হচ্ছে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 5.5। তো আপনি যখন আসলে একটা তো 5.5 পাবেন, তখন তার একটাতে এমনিতেই বেশি পাইতে হবে, না তো এভারেজ হবে না, তাই না? সো যেটা হয়, এই জন্য সবাইকে আমি বলি যে আপনার 7 এর টার্গেট করেন, 6.5 যাতে অ্যাটলিস্ট আসে। আর 6 এর নিচে পাওয়াটা আসলে আপনি 6.5 নোবেল লেস দেন 6, এটা সব জায়গায় মোটামুটি অ্যাপ্লাই করা যায়, স্ট্যান্ডার্ড স্কোর। 7 হলে তো কথাই নেই, তো আমরা যেটা বলি 7 নোবেল লেস দেন 6.5 হচ্ছে একদম বেস্ট স্কোর, ঠিক আছে? এটা হলে আর কোনো কথাই থাকে না। ভাই আর কোনো কোয়েশ্চেন? হাসান ভাই কোনো কোয়েশ্চেন? আর না না, এমনিতে উইকলি 3-4 দিন ক্লাস হবে না? 3 দিন ক্লাস হবে ভাই। 3 দিন। 3 দিন ক্লাস হবে এবং আপনাদের ব্যাচে মোটামুটি স্টুডেন্ট হয়ে গেছে, আমরা হয়তো শুরু করবো 2-1 দিনের মধ্যে। টাইমটা কখন হতে পারে? 8:30 থেকে 10টা। এবং আপনাদের সাড়ে জন্য অ্যাডিশনালি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে প্রতি ক্লাসে, ঠিক আছে? তো কেউ যদি মিস করেন সেক্ষেত্রে হয়তো আমি ওইটা রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট কেউ যদি ইচ্ছা করে মিস করেন তাহলে আমি রেকর্ড আর দিব না। কথা কি বুঝতে পেরেছেন? জি জি। জি, রাতের বেলা না, রাত 8:30 থেকে ক্লাস শুরু? রাত 8:30 থেকে 10টা, বিকজ আমার অফিস থাকে, আমি আসলে ওই সময়টা তো পাই না দিনের বেলা, আমার অফিস অফিস করে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। So আমার ব্যাচই শুরু হয় সন্ধ্যার পরে, যেই কারণে আমি আসলে অফলাইনে যেতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা অফলাইনে যাওয়ার সব প্রস্তুতি আমার আছে, বাট আমি আসলে চাকরি বাকরি ছেড়ে তো অফলাইন করার ডিফিকাল্ট, বাপ জি মা ভাইয়া, তো। জব 8:30 থেকে শুরু হবে? জি, 8:30 থেকে শুরু হবে। রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ব্যাচটা থাকার কথা, আমি যদি রুটিন ঠিক বলি। রবি মঙ্গল বৃহস্পতি 8:30 থেকে 10টায় তো প্রবলেম নাই কারো, আছে কি? না। একটু দেরি হইলে ভাই ভালো হইতো মনে হয়। হ্যাঁ, আবার একটু বলেন। আর একটু দেরি হইলে মনে হয় ভালো হইতো, সাড়ে কত আটটার পরে। কতক্ষণ হলে ভালো হতো? আমি নয়টার এরকম দিকে। 9:30 এরকম, বা আজকের টাইমে এমন যদি হয়। 9টা বা 9:30 10টা এরকম। প্রবলেম ইজ দ্যাট যে 10টায় আমাদের ব্যাচ আছে আরেকটা, বুঝতে পারছেন?
আচ্ছা আচ্ছা। তো 10টায় যেহেতু ব্যাচ আছে, স্বাভাবিকভাবে এটা একটু ডিফিকাল্ট। আপনারা একটু 3টা দিন কি কষ্ট করতে পারবেন, কষ্ট করে একটু আগে আসতে মানে পারবেন? ভাই আমি যেমন ভাই জব করি, এমনি তো আপনার সাথে কথা বলতাম আর কি, যে জব করে আসলে কতটুকু কি পসিবল হবে এই জন্য আর কি। না আপনারা কি মানে মানে আমি বলতে চাচ্ছি যে মানে মানে 8:30 কি বেশি কষ্ট হয়ে যায়? মানে অফিস থেকে আসতে আসতে হয়তো মানে ই হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। না আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা 15-20 মিনিট পিছিয়ে দিলাম। মানে ধরেন হ্যাঁ 8:30 না করে আমরা 8:50 করে দিলাম, এটা করা যায় কিনা? হ্যাঁ ঠিক আছে, রাখেন, হ্যাঁ। মানে আটটা কিন্তু ওইদিকে শেষ পঞ্চাশে হবে কয়টা? 10টা পর্যন্ত নাকি? না না, ও তখন আবার একটু দেরিতে শেষ হবে, ওইটা জি জি, প্রবলেম। ওকে, 15 মিনিট ঠিক আছে। সবাই মানে এই কারণ আমার তো ভাই বিশ্বাসটা, ব্যাপারটা হলো কি যে আপনারা যদি 8:50 শুরু করেন, তাহলে ধরেন প্রথম 10 মিনিট তো রিক্যাপে যাবে, মানে আমরা আগের আলোচনা করব। তখন কেউ 9:50 বা 9টার ভিতর জয়েন করে ফেললে আমরা হয়তো বা ধরেন 20 মিনিটের দিকে পিছাইলে ওইদিকে তো আমাদের 10:20 পর্যন্ত ক্লাস হলো, রাইট? বা ওইদিকে তো 15 শিডিউল পর্যন্ত। দেওয়া, এখানে কমাইলে হ্যাঁ আমার প্রবলেম প্রতিদিন হবে। 4টা ব্যাচ থাকে ভাই, প্রত্যেকদিন 4টা ব্যাচ। টাইমলি একটু কষ্ট করে হইলেও টাইমলি জয়েন করাটা হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা important। সবাই চেষ্টা করবেন, এবং রেকর্ড তো থাকবেই ক্লাসে, তো আপনারা সবাই চেষ্টা করবেন 8:50-এর মধ্যে জয়েন করে ফেলা, ঠিক আছে? উম, আমি ধরেন জি। 8:30-40 জয়েন মানে লিঙ্ক দিয়ে দিব, কারণ আমি ক্লাসে থাকবো। সো আরেকটা ব্যাপার হলো কি ভাই, এখন সবাই ম্যাচিওর, যারা পড়ে তারা সবাই ম্যাচিওর, বুঝে যে ভাই কত ধরনের সমস্যা থাকে মানুষের, বুঝছেন? এবং আমার কাছে যারা পড়ে তারা কিন্তু সবাই অলমোস্ট, হ্যাঁ। তো হাসান ভাই কোনো প্রবলেম নাই তো টাইম নিয়ে? না ভাইয়া, সমস্যা নাই। ওকে। আনিসুর ভাই কি কোনো প্রবলেম? 8:50 করে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নাফিউল ভাই? জি ভাই ঠিক আছে। ওকে ভেরি গুড। মিথিলা? মিথিলা জি ভাইয়া, সমস্যা ব্যস্ত নেই, ঠিক আছে। ব্যস্ত হয়ে যাচ্ছে বারবার। ওকে। হুম। তো আপনাদের যদি কারো ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম হয়, ওইটা আমার সাথে কথা বলে সলভ করে নেবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আর ভাই একটু আর আর কি জানার ছিল আসলে। জি প্লিজ জি বলেন। ভাই, মানে আমি তো আসলে জব করি, তো জব করে মানে কতক্ষণ মানে টাইম দেওয়া লাগতে পারে সারাদিনে? আপনি কি 2-3 ঘন্টা দিতে পারবেন? হ্যাঁ 2-3 ঘন্টা সম্ভব আর কি। 2-3 ঘন্টা ডেডিকেটেডলি দিবেন, আর অফিস থেকে যাওয়া আসার পথে কিছু প্র্যাকটিস দিয়ে দিব, এটা করলে হবে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা, আপনি ঠিক যখন আছে। পড়াটা ধরে ফেলবেন তখন আপনার জন্য ইজিয়ার হবে যে সবকিছু বুঝে নেওয়া, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা বুঝতে দেখবেন যে পারছি। যারা আপনি যখন খেলাটা বুঝে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনি যখন হাঁটতেছেন তখন আপনি এটা নিয়ে ভাবতেছেন, আপনি হুম, আসতেছেন হুম, অফিস থেকে, আপনি দেখলেই হবে। যেমন আমাদের যেটা হয়তো, আমরা যারা ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমাদের ফ্রেন্ডের সাথে অনেকেই দেখতাম ঈদের মানে সরি মানে পরীক্ষার আগের দিন খুব পড়তো। তা আমরা কি করতাম, আমরা স্যারের ক্লাসটা ঠিক মতো করতাম আর পরীক্ষার আগের 1 সপ্তাহ সময় দিতাম। তো যা তাতেই মোটামুটি একটা রেজাল্ট হয়েছে আর কি। তো ব্যাপারটা ওরকম, আপনি যখন বুঝে যাবেন তখন আপনার জন্য এটা গো থ্রু করা ইজি হবে, ঠিক আছে? জি আর ভাই। ওভারঅল আমি তো আছি, আপনারা মনে রাখবেন, আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন। আম দ্য ফাউন্ডার, আম দ্য ওনার, অলমোস্ট ওনার, এখনো পর্যন্ত ওনার। আম দ্য ফাউন্ডার, ওনার অ্যান্ড দ্য চিফ ইনস্ট্রাক্টর অফ ইংলিশ অলরাউন্ডার। আমাদের, আমি শুধু নিজের জবটবের মানে জবের জন্য আসলে আমি অফলাইন হতে পারতেছি না, বাট আমরা সোন অফলাইন হব। So, আমার কোনো কিছুর প্রবলেম নাই, সবকিছু আছে, বাট অফলাইন হতে গেলে আমাকে আসলে ফুল টাইম সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? সো আমার নিজের দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে। আমি বাংলাদেশে বিবিএমবিএ করেছি। আমার আরেকটা মাস্টার্স পিএইচডি করার ইচ্ছা আছে, লেটস সি আল্লাহ কতটুকু কবুল করে। সো সবকিছু মিলিয়ে আসলে আমিও প্রচন্ড ব্যস্ত থাকতে, এই কারণে আর চাকরি তো ছাড়া যায় না, আসলে সমাজ ব্যবস্থায় চাকরির তো একটা অবদান আছে, গুরুত্ব আছে। সো যেই কারণে আসলে আমি আমার এই প্যাশন 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের কারণে আমি ছাড়তে পারতেছি না, ভালো লাগে, টাকাও আসে। দ্যাট ইজ ওয়াই আমি এখানেও পড়াচ্ছি, আবার চাকরিও করছি, সবকিছু মিলে। তো আপনারা যদি হেল্পফুল থাকেন ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করব, কি বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো জি অবশ্যই। আপনাদেরকে হয়তো নোমান ভাই কল দিবে, আপনারা কি আজকে ধরতে পারবেন নাকি পরে কল দিবে? আমি পারবো, আমার সমস্যা জি নেই। সমস্যা নেই। হ্যাঁ এখানে একমাত্র মেয়ে মানুষ হচ্ছে মিথিলা, তো সে যদি পারে বাকিদের সমস্যা নাই। আনিসুর ভাই কোনো সমস্যা আছে? না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা নাফিউল ভাই কোনো সমস্যা নাই তো? না না। আচ্ছা এজ সুন এজ আপনারা অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলেন ভাই, তাইলে হবে কি আমরা ব্যাচটা ক্লোজ করবো, আপনাদের ব্যাচে অলরেডি 4-5 জন হয়ে গেছে, আমরা হয়তো 3-4 জন নিব, ঠিক আছে? সো এটা হইলে আমরা ব্যাচটা স্টার্ট করে দিব ইমিডিয়েট, মানে আমাদের আজকে কি বার? আহ মনে হয় 4 জন না 5 জন হয়ে গেছে মনে হয়, আমি দেখতে হবে। আজকে হচ্ছে আপনার 22 তারিখ, তার মানে শনিবার, আমরা হয়তো বা সোমবারে ব্যাচটা শুরু, সোমবার মঙ্গলবারে ব্যাচটা শুরু করে দিব, কথা বুঝতে পেরেছেন? সো জি আচ্ছা, আমরা ভাইয়া অক্টোবরে কি আমরা টেস্ট দিতে পারবো, মানে এই কোর্সটা করে? আপনারা কোর্সটা শুরু করলে বুঝতে পারবেন, ব্যাপারটা হচ্ছে 3 মাস, তো তাহলে এটা কি মাস? এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। ধরেন জুলাই, জুন। ধরেন জুন, জুলাই, জুলাই মাসে। জুলাই, জুলাই, জুলাই। অগস্ট, সেপ্টেম্বর। জুন জুলাই
অগস্ট সেপ্টেম্বর, ইয়েস, অক্টোবরে তো শিওর একদম, অবশ্যই পারবেন ওকে। যদি আপনি মানে খুব কনফিডেন্ট থাকেন অক্টোবরে দেওয়াটা আপনাদের জন্য এবং অক্টোবরই রিকমেন্ডেড, বুঝেন নাই? বিকজ অক্টোবর না হলে আবার বেশি দেরি হয়ে যাবে, কারণ প্রিপারেশনটা ধরে রাখা গরম যাবে না। গরম খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝলাম। গরম গরম খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাহলে ব্যাপারটা হয় কি, প্রিপারেশনটা লেন্দি হয়ে গেলে না অ্যাটেনশন থাকে না, ভালো লাগে না, মজা লাগে না। হ্যাঁ। সো আশা করি আপনাদের ভালো লাগছে, আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমি আমার নাম্বারটা কি দিয়ে দিব আপনাদেরকে? আচ্ছা, আমি আপনাদের জি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমার ফেসবুক, আমার যেটা অফিসিয়াল না, আমাদের যে কোচিং এর যে ফেসবুক অ্যাকাউন্ট, ওইটাকে দিয়ে দিব আপনাদেরকে, সো দ্যাট আপনারা ফ্রেন্ড হয়ে যেতে পারেন। জি ভাইয়া। ঠিক, ভালো হয়। আমি কি একটু আপনাদেরকে, আমি আমার নাম্বার, মানে আমার নাম্বারটা কি আছে আপনাদের কাছে? না না না, একটু ইয়েতে দিয়ে দেন, ইনবক্সে দিয়ে দেন, আচ্ছা, চ্যাট আমি বক্সে। ইনবক্সে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করলেই আপনারা আমার মানে প্রোফাইলের এই লিংকটা পেয়ে যাবেন। আমি আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম, আমার নাম্বারে যোগাযোগ করলেই হবে, শুধু নোমান ভাই একটু কথা বলবো আপনাদের সাথে অ্যাডমিশনের ব্যাপারে, ঠিক আছে? ঠিক আছে। ভাই আমি ফেসবুক পাঠাই। লিংক, নাম্বার তো পাইনি এখনো। আচ্ছা না, মাত্র আমি নাম্বারটা দিলাম, কারণ ভুল হইলে পেয়েছি সমস্যা তো, খেয়াল। পেয়েছি পেয়েছি। হ্যাঁ, দুটো নাম্বারই আপনারা একটু সেভ, মানে নাম্বারটা আপনারা সেভ করে রাখেন, আপনাদের কাছে নাম্বারটা আছে, কারণ আপনারা তো আমাকে হোয়াটসঅ্যাপ এটাতেই লিঙ্ক, এটাতেই নক করেছিলেন। সো এটা আপনাদের কাছে দেখবেন আছে। আর আপনারা আমাকে ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিন সবাই, তাতে করে আপনাদেরকে গ্রুপ, মানে আমার গ্রুপে অ্যাড করতে সহজ হবে। আমি পাঠিয়ে দিছি ভাই অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে গ্রুপে অ্যাড করতে আপনাকে সহজ হবে, আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? সো ওকে। আপনারা ভর্তি হলেই কিন্তু আমি ব্যাচটা শুরু করে দিব, আপনারা যে কয়জন আছেন এই কয়জনের বেশি নেওয়ার কোনো খায় সামান নাই, কথা বুঝতে পারছেন? অলরেডি 4-5 জন ভর্তি হয়ে গেছে, আপনারা 4 জন আছেন, ইনশাল্লাহ 9 জন নিয়ে ব্যাচ শুরু করে দিব। আর বেশি নিবই না, কথা কি বুঝতে পেরেছেন কিনা? 10 জন আমাদের কমিটমেন্ট, আমরা 9 জন হলে শুরু করে দিব, কথা কি বুঝতে পেরেছেন? জি জি। জি সবাই আমার নাম্বার নিয়েছেন? জি ভাইয়া। ওকে, আমার ফেসবুকের লিংক নিয়েছেন? জি। জি। ওকে, কোনো অসুবিধা নেই, আমি অলওয়েজ অ্যাভেলেবল, আমি অলওয়েজ অনলাইন থাকি। তো আপনারা যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন, তো আমি মানে ওই ভাইয়াটাকে বলি আপনাদের সাথে কথা বলতে অ্যাডমিশনের ব্যাপারে, ঠিক আছে? তো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনশাল্লাহ নিয়ে নেন অ্যাডমিশনটা, ওকে? ওকে। জি, আল্লাহ হাফেজ ভাইয়া তাহলে। আর ওকে। আপনাদের এই আসসালামু ভিডিওটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই, রেকর্ডটা আমি দিয়ে দিব গ্রুপে অথবা অন্য কোথাও, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ ভরসা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওরকম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।